তৎসম ব্যঞ্জনটা কি? তৎসম ব্যঞ্জনটা হচ্ছে, আমরা একটু ক্লিয়ার করি। তৎসম ব্যঞ্জনের ব্যাপারটা হচ্ছে সিম্পল হিসাব যদি মানে সিম্পল লজিকটা যদি বলি, তৎসম ব্যঞ্জনের ব্যাপারটা হচ্ছে এটা আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে বর্গীয় বর্ণ রিলেটেড। তাহলে বর্গীয় বর্ণটা কি সেটা একটু আমাদের জানতে হবে। তাহলে বর্গীয় বর্ণটার লিস্ট আমি একটু লিখে নিই আগে। সেটা হচ্ছে প্রথমে মনে করেন ক, খ, গ, তারপর হচ্ছে ক, খ, দেন হচ্ছে গ, দেন ঘ, দেন উম, ক, খ, গ, ঘ, উম। ঠিক আছে, ক, খ, গ, ঘ, উম। আচ্ছা, এরপরে কি? এরপর হচ্ছে মনে করেন চ, ছ, জ, ঝ, ইয়, চ, ছ, জ, ঝ, ইয়। তারপর তারপর হচ্ছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। তারপর তারপর হচ্ছে ত, থ, দ, ধ, দন্তন্য। তারপর তারপর হচ্ছে প, ফ, ব, ভ, ম। এই হচ্ছে আমার টোটাল ক থেকে ম পর্যন্ত 25টা বর্গীয় বর্ণ। ঠিক আছে, ক থেকে ম পর্যন্ত টোটাল 25টা বর্গীয় বর্ণ, সেটা হচ্ছে আমার এখানে দেওয়া আছে। এখন এখানে মাথায় রাখতে হবে ড এর আরেকটা রূপ হচ্ছে ডয় বিন্দু র, আর ঢ এর আরেকটা রূপই হচ্ছে ঢয় বিন্দু র, আর ত এর আরেকটা রূপ হচ্ছে খণ্ডত্ব, আর ম এর পরে এক্সট্রা একটা বর্ণ আসবে সেটা হচ্ছে অনুস্বর। দ্যাটস ইট। এই পর্যন্ত এটা আমাকে একটু মনে রাখতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। সে ড এর একটা রূপ হচ্ছে ডয় বিন্দু র, ঢ এর একটা রূপ হচ্ছে ঢয় বিন্দু র, ঢ এর একটা রূপ হচ্ছে ঢয় বিন্দু র, তারপর হচ্ছে ত এর একটা রূপ হচ্ছে খণ্ডত্ব, আর ম অনুস্বর হিসেবে এক্সট্রা বসবে আলাদা। ঠিক আছে, ম হচ্ছে অনুস্বর হিসেবে আলাদা এক্সট্রা বসবে। ওকে, এখন এখন আপনাকে একটু মাথায় রাখতে হবে এটা কি। এটা হচ্ছে 1 নম্বর কলাম। মানে এটা কি? এটা হচ্ছে 1 নম্বর কলাম। এটা কি? এটা হচ্ছে 1 নম্বর কলাম। ভালো করে বুঝেন, এটা হচ্ছে 1 নম্বর কলাম। এরপরে এটা হচ্ছে 2, এটা 2, এটা 3। ঠিক আছে, এটা 3, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 5। ওকে, এটা হচ্ছে 5। তো এখন ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে সিম্পলি যদি বলি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, এটা 5। এবার এই নিয়মটাকে মাথায় রেখে আমরা কিভাবে সন্ধি শিখবো সেটা একটু দেখবো। এই নিয়মটাকে মাথায় রেখে আমরা কিভাবে সন্ধি শিখবো সেটা একটু দেখবো। তো এটা আমি ছোট করে এখানে রাখলাম, এই নিয়মটা আমি ছোট করে এখানে রাখলাম, এটা ছোট করে এখানে রাখলাম। এবার আসেন আমি দেখি সন্ধির একটা একটা করে নিয়ম শিখবো। আসেন আমরা নিয়ম শিখি। নিয়ম নাম্বার 1, আসেন নিয়ম নাম্বার 1 কি? টেক 1। আসেন টেক 1 মানে টেকনিক 1। ওকে, তাহলে টেক 1, আসেন টেক 1 কি? টেক 1 হচ্ছে লিখেন 3 = 1, শেষ। 3 = 1। এখন প্রশ্ন হচ্ছে ভাই 3 = 1 মানে কি? মানে যদি দেখেন সন্ধিবদ্ধ শব্দের কোন জায়গায় 3 নাম্বার কলামের কিছু একটা আছে। কত নাম্বার কলাম? 3 নাম্বার কলামের কোনো কিছু একটা আছে। 3 নাম্বার কলাম মানে কি ভাই? মানে ব্যাপারটা হচ্ছে যদি দেখেন সন্ধিবদ্ধ শব্দের কোন জায়গায় এইটা আছে, এই যে এটা গ, জ, ড, দ, ব, এই যে 3 নাম্বার কলামের কোনো কিছু একটা আছে, যদি দেখেন সন্ধিবদ্ধ শব্দের মধ্যে কোন জায়গায় এটা আছে, তাহলে চোখ বন্ধ করে এটার পরিবর্তে 1 নাম্বার কলাম বসাই দিবেন। চোখ বন্ধ করে এটার পরিবর্তে 1 নম্বর কলাম বসাই দিবেন। মানে কি ভাই? মানে ব্যাপারটা হচ্ছে যদি দেখেন কোন জায়গায় গ আছে তাহলে ক বসাই দিবেন, যদি গ থাকে তাহলে ক বসাই দিবেন। ঠিক আছে, গ থাকলে ক বসাই দিবেন, জ থাকলে চ বসাই দিবেন, ড বা ড বিন্দু থাকলে ট বসাই দিবেন, দ থাকলে খণ্ডত্ব বসাই দিবেন, ব থাকলে প বসাই দিবেন। শেষ, কাহিনী খালাস। কথা কি বুঝতে পারছেন? মানে যেটা থাকবে সেটা বসাই দিবেন। এবার চলেন আমরা কিছু উদাহরণ দেখি। উদাহরণ দেখলে দেখবেন একদম ক্লিয়ার হয়ে গেছে। যেমন দেখেন, যেমন আমি যদি বলি, ভালো করে দেখেন, যেমন আমি যদি বলি দেখেন ডুবন্ত, একটু চিন্তা করেন ডুবন্ত। তাহলে ডুবন্তর মধ্যে আমি দেখতেছি আমার এখানে কি আছে? ব আছে। তাহলে ব থাকলে কি বসে দিব? চোখ বন্ধ করে প বসাই দিব। শেষ। তার মানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে ডুব যোগন্ত ডুবন্ত। শেষ। বুঝছেন না বুঝেন নাই? তিনি এক সিম্পল। যদি বলি দিগন্ত, যদি বলি দিগন্ত, তাহলে দিগন্তের ক্ষেত্রে কি আছে? গ আছে। তাহলে গ থাকলে কি হবে? গ থাকলে হচ্ছে এই যে দেখেন গ আছে, ক বসাই দিবেন। শেষ। তার মানে কি কারেক্ট আনসার হচ্ছে দিক যোগন্ত দিগন্ত। শেষ। যদি বলি নিযন্ত, যদি বলি নিযন্ত, নিযন্তর ক্ষেত্রে কি হবে? নিযন্তর ক্ষেত্রে হবে হচ্ছে এই যে দেখেন নিচ যোগ অন্ত নিযন্ত। শেষ। নিচ যোগ অন্ত নিযন্ত। বুঝতে পারছেন? মানে যেখানে আমার কি হবে বলেন, যেখানে আমার হচ্ছে ওই মানে 3 নম্বর কলামের কোন বর্ণ থাকবে, 3 এর জায়গায় 1 বসিয়ে দিবেন। শেষ, কাহিনী খালাস। বুঝছেন না বুঝেন নাই? বুঝছেন না বুঝেন নাই? যদি বলি দিগদর্শন, যদি বলি দিগদর্শন, তাহলে এবার খেয়াল করেন দিগদর্শনের ক্ষেত্রে আমার কি হবে? দিগদর্শন এক্ষেত্রে এখানে আবার একটা প্যাচ আছে দিগদর্শন, বা মনে করেন আমি যদি বলি বাগদান, বা আমি যদি বলি বাগদান, ঠিক আছে, বা আমি যদি বলি জগদীন্দ্র, এই বানানগুলোর ক্ষেত্রে একটা প্যাচ আছে। প্যাচটা কোথায় আমি একটু বলছি। প্যাচটা হচ্ছে এই যে দেখেন দিগদর্শন, বাগদান, জগদীন্দ্র, এই ক্ষেত্রে আপনার মধ্যে একটা প্যাচ লাগতে পারে। প্যাচটা আপনার কাছে মনে হতে পারে ভাই এখানে তো গ আছে, দ আছে, আবার এখানেও গ আছে, দ আছে, এখানেও গ আছে, দ আছে। মানে গ দ কেন বললাম? দেখেন গ এটাও আমার হচ্ছে 3 নম্বর কলামে আছে, দ এটাও আমার 3 নম্বর কলামে আছে। তাহলে আমি কেমনে বুঝবো কোনটাকে ধরে আমার করতে হবে? মানে এটা আপনার মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে। উত্তর হচ্ছে তোমার বোঝার দরকার নাই। আপনি যেটা যেটা থেকে উত্তর হবে ওটা অটোমেটিক আপনার মাথার মধ্যে চলে আসবে।
যেমন দেখেন আমি যদি এখানে গ কে না ধরে দ কে ধরি, ধরেন দ কে ধরলাম, তাহলে দ কে ধরলে কি হবে, দয়ের পরিবর্তে বসবে খণ্ডত্ব। তাহলে দিগদর্শনে এখানে গ কে মানে দ কে যদি ধরি তাহলে কারেক্ট আনসার কি হবে, কারেক্ট আনসার হবে দ্বিগত যোগ তারপর হচ্ছে মানে শয়রেফ ন। এখন আপনি বলেন দ্বিগতের কোনো অর্থ আছে না শয়রেফ ন এর কোনো অর্থ আছে? হবে? হবে না। তার মানে কি, তার মানে আমার এটা ভুল, তার মানে আমার এটা ভুল, এটা কারেক্ট না। তার মানে আমার এটা কি হবে, কারেক্ট আনসার হচ্ছে আমার এখানে গ কে ধরতে হবে। গ কে ধরলে কি হবে, গ কে ধরলে হবে হচ্ছে দিক যোগ দর্শন, দিক দর্শন শেষ, দিক যোগ দর্শন। এখন বাগদানের ক্ষেত্রে এখানেও ঠিক সেম গ কে ধরতে হবে। আপনি দ কে ধরলে হবে বাগত যোগান, হয় না। গ কে ধরেন তাইলে হবে হচ্ছে কি, তাইলে হবে হচ্ছে বাক যোগদান। গ কে ধরেন তাইলে হবে হচ্ছে বাক যোগদান, বাক যোগদান, বাক যোগদান, বাগদান শেষ। কিন্তু এখানে কিন্তু দেখেন আপনি আবার দ কে ধরতে হবে। এখানে যদি আপনি গ কে ধরেন তাহলে হবে জক, জক যোগ দিন্দ্র, এটা হবে। তো জকের কোনো অর্থ নাই, দিন্দ্রর অর্থ নাই। এখানে দ কে যদি ধরেন তাইলে কারেক্ট আনসার হবে দেখেন জগৎ যোগ ইন্দ্র, জগৎ ইন্দ্র। কথা কি বুঝতে পারছেন? জগৎ যোগ ইন্দ্র, জগৎ ইন্দ্র। কনসেপ্টটা কি ক্লিয়ার? এটা গেল কি টেক 1। এবার আসেন টেক 2। এবার আসেন টেক 2। টেক 2 কি আসেন, টেক 2 হচ্ছে ওকে 5 ইকুয়াল টু ম। টেক 2 হচ্ছে 5 ইকুয়াল টু ম। এখন প্রশ্ন হচ্ছে ভাই 5 ইকুয়াল টু ম মানে কি? মানে যদি দেখেন যে সন্ধিবদ্ধ শব্দের কোন জায়গায় এই 5 নাম্বার কলমের কোন একটা কিছু আছে, 5 নাম্বার কলমের কোন একটা কিছু আছে, তাহলে কি হবে, চোখ বন্ধ করে 5 নাম্বার কলমের এটার পরিবর্তে বসে যাবে ম। যেমন দেখেন, যেমন আমি যদি বলি, খেয়াল করেন, আমি যদি বলি সংসার, তাহলে এবার চিন্তা করেন সংসার, তাহলে অনুস্বর আছে না, তাহলে অনুস্বরের পরিবর্তে ম বসে যাবে। তার মানে কারেক্ট আনসার কি হবে, সংযোগ সার, সংসার শেষ। আমি যদি বলি অহংকার, তাহলে এবার চিন্তা করেন অহংকার, তাহলে এবার অহংকারের ক্ষেত্রে কি হবে, অনুস্বর আছে। তার মানে কারেক্ট আনসার হবে হচ্ছে অহং যোগকার, অহংকার শেষ। বুঝছেন না বুঝেন নাই? সংযোগ সার, সংসার, অহং যোগকার, অহংকার। যদি বলি আমি শঙ্কা, তাহলে এবার চিন্তা করেন শঙ্কার ক্ষেত্রে কি হবে, উমা আছে। তার মানে কারেক্ট আনসার হবে হচ্ছে সংযোগকার, শঙ্কা শেষ। বুঝছেন না বুঝেন নাই? সিম্পল। মানে যদি দেখেন 5 নাম্বার কলমের কিছু একটা আছে, তাহলে 5 এর পরিবর্তে ম বসে দিবেন শেষ। অহম যোগকার, অহংকার, ঠিক আছে, অহম যোগকার, অহংকার। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে সমযোগকার, শঙ্কা, সংযোগ সার, সংসার। আশা করি ক্লিয়ার। ওকে ফাইন। এরপর দেখেন, এরপর হচ্ছে টেক 3। টেক 3 কি আসেন, টেক 3 এটার ব্যাপারটা হচ্ছে এরকম যে টেক 3 ব্যাপারটা হচ্ছে এরকম, যদি দেখেন এটা ভালো করে একটু বুঝতে হবে, এটা ভালো করে না বুঝলে ধরা খাবেন। এটা হচ্ছে 5-5 ইকুয়াল টু 1-5। এখন প্রশ্ন হচ্ছে ভাই 5-5 ইকুয়াল টু 1-5 মানে কি? মানে যদি দেখেন যে সন্ধিবদ্ধ শব্দের মধ্যে এই 5 নাম্বার কলামের কোন বর্ণ হলো, যদি দেখেন যে এইটা ভালো করে দেখেন, ওয়েট, ওকে ওকে, যদি দেখেন যে 5 নাম্বার কলমের কোন বর্ণ, মানে এইটা দুইবার আছে, 5 নাম্বার কলমের কোন একটা বর্ণ এটা দুইবার আছে। দুইবার মানে কি, মানে 5 নাম্বার কলমের কোন একটা বর্ণ দুইবার আছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন 9 ন আছে, বা 9 ম আছে, বা মূর্ধন্য দন্তন্য আছে, বা উম দন্তন্য আছে, বা উম ম আছে, এরকম আছে। 5 নাম্বার কলমের কোন একটা বর্ণ দুইবার আছে। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে এটা 5-5 এর রুলস এর অনুযায়ী তখন কি হবে, প্রথম 5 এর পরিবর্তে এটা বসে যাবে 1, আর দ্বিতীয় 5টা অপরিবর্তনীয় থাকবে। প্রথম 5 এর পরিবর্তে বসে যাবে 1, আর দ্বিতীয় 5 অপরিবর্তনীয় থাকবে। যেমন দেখেন, যেমন আমি যদি বলি জগন্নাথ, একটু খেয়াল করেন ভাই, আমি বলছি জগন্নাথ, তাহলে 9 ন আছে। তাহলে এবার খেয়াল করেন 9 ন যদি থাকে, তাহলে দেখেন তো এই যে এটা 9 ন, এটা 9 ন আছে। তাহলে 9 ন থাকলে বলেন তো, 9 ন থাকলে বলেন তো প্রথম 9 এর পরিবর্তে কি বসে যাবে বলেন তো, এই যে এটা প্রথম 9 এর পরিবর্তে বসে যাবে 1, কারণ কি খণ্ডত্ব বসে যাবে, আর পরের 9টা অপরিবর্তনীয় থাকবে। তার মানে কারেক্ট আনসার কি হবে, কারেক্ট আনসার হবে হচ্ছে এরকম যে জ গ, প্রথম 9 এর পরিবর্তে খণ্ডত্ব যোগ নাথ, বাকি যা আছে তাই। তাহলে জগৎ যোগনাথ, জগন্নাথ শেষ। বুঝছেন না বুঝেন নাই? বলেন বুঝছেন না বুঝেন নাই? সিম্পল জিনিস, জগৎ যোগনাথ, জগন্নাথ। এরকম আর কি আছে, আমি যদি বলি মৃন্ময়, খেয়াল করো ভাই, আমি যদি বলি মৃন্ময়, তাহলে দন্তন্বয় ম আছে, দন্তন্বয় ম আছে, তাহলে দন্তন্য পরিবর্তে তোমরা 1 বসাই দিবা। তার মানে কারেক্ট আনসার কি হবে, কারেক্ট আনসার হবে হচ্ছে মৃত, কারেক্ট আনসার হবে মৃত। মানে এই যে দন্তনের পরিবর্তে খণ্ডত্ব বসবে মৃত, আর বাকি যা আছে তা, তাহলে মৃত যোগময়, মৃন্ময় শেষ। বুঝছেন না বুঝেন নাই? জগৎ যোগনাথ, জগন্নাথ। আমি যদি বলি উন্মুখ, তাহলে এবার বলেন তো উন্মুখ কি হবে, দন্তন্বয় ম আছে, তাহলে উন্মুখের ক্ষেত্রে কি হবে, উদ্যোগমুখ, উন্মুখ, উদ্যোগমুখ। কথা কি বুঝতে পারছেন? উদ্যোগমুখ, উন্মুখ, জগৎ যোগনাথ, জগন্নাথ, মৃত যোগময়, মৃন্ময়। সিম্পল কনসেপ্ট, ক্লিয়ার? তাই বলেন বুঝছেন না বুঝেন নাই? বলি এই টপিকের কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম একটু বলি। ব্যাপারটা হচ্ছে এই যে জগন্নাথ, মৃন্ময়, ঠিক আছে, জগন্নাথ, মৃন্ময় বা উন্মুখ, এগুলো আপনার ঠিকই মিলতেছে, কিন্তু 3টা জিনিসে মিলবে না। একটা হচ্ছে সন্ন্যাস, একটা হচ্ছে সন্ন্যাস, একটা হচ্ছে
একটা হচ্ছে সন্ন্যাস, একটা হচ্ছে সন্ন্যাস, আর এটা কি, আরেকটা হচ্ছে কিন্নর, হ্যাঁ আরেকটা হচ্ছে কিন্নর, একটা হচ্ছে কিন্নর, আর আরেকটা হচ্ছে সন্ন্যাস, কিন্নর, আর আরেকটা হচ্ছে সম্মান, সন্ন্যাস, সম্মান, কিন্নর। এই তিনটাতে মিলবে না, অর্থাৎ এই তিনটাতে আছে কিন্তু 9 ন 9 ন ময় ম, মানে 5 রুলস আছে, বাট এই তিনটার ক্ষেত্রে আপনাকে বসাতে হবে 5 = ম, ওই রুলসটা, অর্থাৎ 2 নম্বর রুলস। কারণ এই তিনটার ক্ষেত্রে আপনি যদি 5 রুলস বসেন তাহলে এটা হবে সৎযোগ নাশ। এটা অ্যাকচুয়ালি সৎযোগ নাশ না, এটা হচ্ছে সমযোগ নাশ, সন্ন্যাস, মানে 2 নম্বর রুলস অ্যাপ্লাই করতে হবে। ঠিক সেম কিম যোগ নর, কিন্নর, 2 নম্বর রুলস অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে সমযোগ মান, সম্মান, 2 নম্বর রুলস অ্যাপ্লাই করতে হবে। 3 নম্বর রুলস অ্যাপ্লাই করলে এটা কিন্তু হবে সৎ যোগ মান, সপের কোনো অর্থ নাই। কথা কি বুঝতে পারছেন? এই তিনটা হচ্ছে ব্যতিক্রম, সন্ন্যাস, কিন্নর, সম্মান। কিন্তু এছাড়া অন্য যে কোনো কিছু যদি বসে, যেমন দেখেন আমি যদি বলি বাংময়, খেয়াল করেন, আমি যদি বলি বাংময়, দেখেন এই যে বাংময় বলছি, বাংময়, তাহলে বাংময়ের ক্ষেত্রে কি বসছে? উম আছে আর ম আছে, তাহলে উম আর ম ক্ষেত্রে ম বসলে কি হবে? উমর পরিবর্তে এক বসে যাবে, তাহলে উমর পরিবর্তে এক বসলে কি হবে? কারেন্ট আনসার হবে ও বাক যোগময়, বাংময়। শেষ। বুঝছেন না বুঝেন নাই? সিম্পল কনসেপ্ট, ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এইবার আপনাদের কিছু কোশ্চেন আছে, কোশ্চেনগুলোর একটু উত্তর দেই। ওকে, হ্যাঁ কোশ্চেন আছে, কোশ্চেনগুলোর একটু উত্তর দেই। যেমন আতিকুর রহমান বলছে স্ত্রী শব্দে কয়টি বর্ণ আছে? দেখেন স্ত্রী শব্দে কয়টি বর্ণ আছে, একটা হচ্ছে দন্ত স, একটা হচ্ছে ত, একটা হচ্ছে র, আর আরেকটা হচ্ছে দীর্ঘই। স্ত্রী শব্দে 4টি বর্ণ আছে, এর মধ্যে 3টা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, একটা হচ্ছে স্বরবর্ণ। শেষ। কথা কি বুঝতে পারছেন? স্ত্রী শব্দে কয়টি বর্ণ আছে, আপনি যখন এরকম কোশ্চেন আসবে তখন ওয়ার্ড গুলাকে একদম ভেঙে ফেলবেন, ভেঙে ফেলে দেখবেন কয়টা বর্ণ আছে। এটার মধ্যে আছে হচ্ছে দন্ত স, ত, র এবং দীর্ঘিকার, 3টা আছে ব্যঞ্জন বর্ণ, একটা হচ্ছে স্বরবর্ণ। শেষ। আমি কি বুঝতে পারছি? আতিকুর রহমান ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আচ্ছা, আতিকুর রহমান ভাইয়ের প্রশ্নের উত্তর পেয়েছেন। এবার আরেকটা প্রশ্ন ছিল, প্রশ্নটা ছিল হচ্ছে যে আনুনাসিক স্বরবর্ণের ব্যাপারটা, আনুনাসিক স্বরবর্ণের ব্যাপারটা একটু ক্লিয়ার করি। ব্যাপারটা হচ্ছে আমি প্রথমে তো আপনাদেরকে পড়িয়েছিলাম যে নাসিক্য বর্ণ, নাসিক্য ধ্বনি জিনিসটা কি। নাসিক্য বর্ণ এটা হচ্ছে, নাসিক্য বর্ণ এটা বলেছিলাম হচ্ছে আমি নাসিক্য বর্ণ বলেছিলাম হচ্ছে 7টি, কিন্তু নাসিক্য ধ্বনি যদি বলি তাহলে নাসিক্য ধ্বনির ক্ষেত্রে সেক্ষেত্রে বলেছিলাম হচ্ছে 3টি। নাসিক্য ধ্বনির ক্ষেত্রে বলেছিলাম 3টি। এখন অনুনাসিক আর আনুনাসিকের ব্যাপারটা কি, এটা আমি আমার যতটুকু মনে পড়ে ক্লিয়ার করেছিলাম। ওকে, যতটুকু মনে পড়ে আমি ক্লিয়ার করেছিলাম, যদি না ক্লিয়ার করে থাকি তাহলে ব্যাপারটা খেয়াল করেন। অনুনাসিক আর আনুনাসিক এটার ব্যাপারটা একটু ক্লিয়ার করি, শুনেন। অনুনাসিক আর আনুনাসিক, আনুনাসিকের ব্যাপারটা হচ্ছে এরকম। অনুনাসিক এটার অর্থ অভিধানের মধ্যে এরকম দেওয়া আছে যে নাসিকার সাহায্যে উচ্চার্য, খেয়াল করেন এটা দেওয়া আছে নাসিকার সাহায্যে, নাসিকার সাহায্যে, সাহায্যে উচ্চার্য, নাসিকার সাহায্যে উচ্চার্য। আর এটা দেওয়া আছে নাসিকার সাহায্যে উচ্চারিত, এটা দেওয়া আছে নাসিকার সাহায্যে উচ্চারিত, নাসিকার সাহায্যে উচ্চারিত। এখন দুইটার মধ্যে ডিফারেন্সটা কি একটু বুঝেন, ডিফারেন্সটা না বুঝতে পারলে আপনি সন্ধি মানে এই অনুনাসিক আনুনাসিক জিনিসটা ধরতে পারবেন না। নাসিকার সাহায্যে উচ্চার্য জিনিসটা কি আর নাসিকার সাহায্যে উচ্চারিত জিনিসটা কি, এটা একটু বুঝেন। এটা না বুঝলে আপনি ধরতে পারবেন না, ব্যাপারটা খেয়াল করেন। আমি যদি বলি নাসিকার সাহায্যে উচ্চার্য, উচ্চার্য মানে কি? এটা রীতি, উচ্চারণ করতে হবে, এটা নিয়ম। কিন্তু এটা কি? এটা হচ্ছে উচ্চারিত, মানে নিয়ম না কিন্তু আপনি করছেন, নিয়ম না কিন্তু আপনি করছেন। যেমন মনে করেন হচ্ছে এরকম যে আমি বললাম আজ শুক্রবার, আজ শুক্রবার, আজ শুক্রবার চলো ঘুরতে যাই, আজ শুক্রবার চলো ঘুরতে যাই। একটা বাক্য বললাম যে আজ শুক্রবার চলো ঘুরতে যাই। এই পুরো বাক্যে একটাও কি নাসিক্য বর্ণ আছে? নাই। কিন্তু দেখবেন অনেকে আছেন একটু নাক দিয়ে কথা বলে, মনে করেন সব চন্দ্রবিন্দু দিয়ে কথা বলতেছেন, ঠিক আছে? মনে করেন অনেকে আছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সাধারণত বেশি হয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয়। তো মনে করেন আপনাকে কেউ কোশ্চেন করছে যে মানে বলছে যে আজ শুক্রবার চলো ঘুরতে যাই, এই যে বলছে যে আজ শুক্রবার চলো ঘুরতে যাই, এটা হচ্ছে আপনি নাসিকার সাহায্যে উচ্চারণ করছেন কিন্তু উচ্চারণ করার নিয়ম নাই, আপনি করছেন। তো এটা হচ্ছে আনুনাসিক, এটা হচ্ছে কি আনুনাসিক, নিয়ম নাই। সো আর অনুনাসিক হচ্ছে নাসিকার সাহায্যে উচ্চার্য, উচ্চার্য মানে কি অ্যাকচুয়ালি এইটা বা এইটা। তার মানে সহজ কথা হচ্ছে এই নাসিক্য বর্ণ এটারই অপর নাম হচ্ছে অনুনাসিক বর্ণ। অনুনাসিক বর্ণ বললে ওই 7টাই, আর অনুনাসিক ধ্বনি বললে ওই 3টাই হবে। আমি কি বুঝতে পারছি? অনুনাসিক বর্ণ বা ধ্বনি বললে ওইটাই হবে। আশা করি ক্লিয়ার। তবে যদি প্রশ্ন করে যে অনুনাসিক স্বরধ্বনি কয়টি, যদি প্রশ্ন করে অনুনাসিক স্বরধ্বনি কয়টি, অনুনাসিক স্বরধ্বনি যদি এরকম কোশ্চেন হয় যে অনুনাসিক স্বরধ্বনি কয়টি, তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে মৌলিক স্বর যে 7টা আছে, অর্থাৎ অ আ ই উ এ ও, অ আ ই উ এ ও, এ ও, এই যে মৌলিক স্বর 7টা আছে,
এই মৌলিক স্বর 7টার উপরে চন্দ্রবিন্দু দিয়ে এই 7টাকে অভিধানে বলা হয়েছে অনুনাসিক স্বরধ্বনি। এই কারণে অনুনাসিক স্বরধ্বনি যদি প্রশ্ন করে কারেক্ট আনসার হবে 7টা। আমি কি বুঝতে পারছি? অনুনাসিক ধ্বনি না, অনুনাসিক স্বরধ্বনি যদি প্রশ্ন করে কারেক্ট আনসার হবে 7টা। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, একজন বলছে স্যার নাচ জামাই এটা কোন নিয়মে হয়েছে? নাচ জামাই এটা যে নিয়মে হয়েছে সেই নিয়ম আজকে আমরা পড়ি নাই এখনো, নেক্সট ক্লাসে দেখবেন এই নিয়ম পড়বো। কাঁদুনি, চিরুনি, ভক্ত, বৈঠক, দর্শক এর একটাও সন্ধি সাধিত না, এগুলো সব প্রত্যয় সাধিত। ভক্ত ভসযোক্ত, বৈঠক বৈঠযোগ নক, চিরুনি চিরযোগ উনি, কাঁদুনি কাজযোগ উনি, দর্শক দৃশযোগ নক, এগুলো বা দৃশযোগ অক, এগুলো সব প্রত্যয় সাধিত শব্দ। বুঝতে পারছেন? সন্ধি অধ্যায় পড়ার সাথে সাথে প্রত্যয় অধ্যায়টা পড়তে পারলেও বেটার, কারণ প্রত্যয় অধ্যায়টা মানে আর সন্ধি অধ্যায়টা দুইটার মধ্যেই দেখবেন অনেক মানে মিল আছে। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। আচ্ছা ওকে, তাহলে অনুনাসিক স্বরধ্বনি জিনিসটা কি এটা আমাদের ক্লিয়ার হয়েছে। আরেকটা ব্যাপার নাকি আপনাদের বাকি ছিল, সেটা হচ্ছে অনেক বললেন, মানে যিনি বলছেন কমেন্ট করছেন যে ভাইয়া ওই মূল ধ্বনির যে ব্যাপারটা সেটার ব্যাপারটা একটু ক্লিয়ার করেন, এটা ক্লিয়ার করা হয়নি। আমার যতটুকু মনে পড়ে ক্লিয়ার করছি, তারপরে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যদি বলে বাংলা ভাষায় স্বরধ্বনি কয়টা, কারেক্ট আনসার হচ্ছে স্বরধ্বনি হচ্ছে 7টা। স্বরধ্বনি হচ্ছে 7টা। আর যদি বলে ব্যঞ্জন ধ্বনি কয়টা, তো ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টা। ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টা। যদি বলি তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টা, ব্যঞ্জন বর্ণ 39টা, কিন্তু ব্যঞ্জন ধ্বনি কয়টা, ব্যঞ্জন ধ্বনি 30টা। তাহলে কোন 9টাকে ব্যঞ্জন বর্ণ বলা হয় সেটা নিয়ে আমরা ব্যঞ্জন বর্ণের ক্লাসে ডিটেইলস আলোচনা করেছি। তাহলে ব্যঞ্জন ধ্বনি 30টা, স্বরধ্বনি 7টা, তাহলে মোট কয়টা হলো? মোট হচ্ছে 37টা। মোট কয়টা? 37টা। মোট কয়টা? মোট হচ্ছে 37টা। তাহলে ব্যঞ্জন ধ্বনি 30টা, স্বরধ্বনি 7টা, মোট 37টা। দ্যাট মিনস যদি প্রশ্ন আসে বাংলা বর্ণমালায় মোট ধ্বনি কয়টা, দিস উইল বি দ্য বেস্ট আনসার। কিন্তু অপশনে যদি 37 না থাকে, ইন দ্যাট কেস আপনি দিবেন 41টা। ইন দ্যাট কেস আপনি দিবেন 41টা। 41টা কেন? কারণ 41টা দিবেন হচ্ছে ব্যঞ্জন ধ্বনি তো 30টা, এটা ফিক্স। আর স্বরধ্বনি 7টার সাথে এখন এটাকে এক একজন এক এক ভাবে আলোচনা করছে। স্বরধ্বনি 7টার সাথে কেউ বলছে অর্ধস্বর যে 4টা আছে সেটা অ্যাড হবে, কেউ বলছে অর্ধস্বর যে 4টা আছে সেই 7টা মানে সেই 4টা এটার সাথে অ্যাড হবে। ঠিক আছে, অর্ধস্বর যে 4টা আছে সেই 4টা এটার সাথে অ্যাড হবে। অনেকে বলছেন এটা অর্ধস্বর 4টা এটার সাথে অ্যাড হবে। আবার অনেকে বলছেন যে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টা, মানে মৌলিক স্বরধ্বনি কয়টা এটা আছে, কিন্তু স্বরধ্বনি কয়টা এটা সম্পর্কে ডিরেক্টলি অভিধানে কোনো কিছু লেখা নাই। ডিরেক্টলি অভিধানে কোনো কিছু লেখা নাই, খালি লেখা আছে আন্তর্জাতিক ধ্বনিলিপি স্বীকৃত স্বরধ্বনি, এবং সেখানে মৌলিক স্বরধ্বনি গুলাকেই দেখানো হয়েছে। সেই কারণে যদি বলে যে মানে স্বরবর্ণ কয়টা, তাহলে 11টা, কিন্তু স্বরধ্বনি কয়টা এই সম্পর্কে ডিরেক্টলি যেহেতু কিছু বলা নাই, সো বেস্ট আনসার আমরা 7টাই দিব। কিন্তু ডিরেক্টলি যেহেতু কিছু বলা না থাকলে আমরা টোটাল যে 11টা আছে সেই 11টাই ধরবো। সেই লজিকে ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টা আর স্বরধ্বনি 11টা, সেই লজিকে এটা হচ্ছে 41টা। কথা বুঝতে পারছেন? তবে 37 যদি থাকে এটা হচ্ছে বেস্ট আনসার। 37 যদি থাকে এটা হচ্ছে বেস্ট আনসার। 37 না থাকলে আমরা দিব 41। কনসেপ্টটা কি ক্লিয়ার? আশা করি বুঝছেন।